নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো মানদণ্ডের ষ- ষষ্ঠ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক মানদণ্ডের ষষ্ঠ পর্ব। সিঁড়িতে পদশব্দ শোনা গেল। সোজা হয়ে উঠে বসল তুঙ্গশ্রী। কেশব সামন্ত প্রবেশ করলেন এসে। ও, আপনি ফিরেছেন? তারপর কি হলো? আপনার জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম আমি। হলো না? হলো না মানে? ধরা পড়ে গেলুম। কীরকম? প্ল্যানটা নিয়ে ফিরছিলাম, এমন সময় স্টেশনে হঠাৎ হিরণবাবুর সঙ্গে দেখা। তিনি সোজা এসে বললেন, মাপ করবেন, আপনার জিনিসপত্র সার্চ না করে আপনাকে আমি যেতে দেব না। যদি বাধা দেন পুলিশ ডাকব। তারপর তার সঙ্গে কথা কইতে কইতে ট্রেনটা ছেড়ে গেল। দেখলাম রাতে যখন ওখানে থাকতেই হবে তখন ওর সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই। ফিরে এলাম তার সঙ্গে তারই গাড়িতে। জিনিসপত্র সার্চ করলে আপনার? আমি নিজেই বার করে দিলুম। তারপর ব্যাপারটাকে হালকা করে দেবার জন্য হেসে বললুম, ডিনামাইট দিয়ে ওড়াবার যে কথা আপনি বলেছেন তা ভুল। কেশববাবু আপনার এই মিলের প্ল্যান অনুসারে নিজে একটা মিল করাবেন, তাই আমাকে পাঠিয়েছিলেন প্ল্যানটা আনতে। ডিনামাইটের কথাও শুনেছে নাকি? সব শুনেছে। আমাদের দলের মধ্যে ওর গুপ্তচর আছে কেউ। ভ্রু কুঞ্চিত করে খানিকক্ষণ গুম হয়ে রইলেন কেশব সামন্ত। আপনার ওই বানানো গল্পটা বিশ্বাস করলে হিরণ? বিশ্বাস করেনি বোধ হয়, তবে ও সম্বন্ধে আর কোনো আলোচনাও করেননি। একটু চাপা গোছের লোক মনে হলো। বিশেষ কথাবার্তাও বলেননি আমার সঙ্গে, তবে অভদ্রতা করেননি তেমন কিছু। কাল মেঘবাবুর আসরে বসে বাইজির গান শুনছেন খবর পেলাম। ও, পেয়েছেন নাকি? খুব সপ্রতিভ হাসি এসে বললেন তুঙ্গশ্রী। কে বললে আপনাকে? নগেন। কাল সে মেঘবাবুর কাছে আলটিমেটাম নিয়ে গিয়েছিল একটা। ও হ্যাঁ, সেই সময় আমি ছিলুম। হিরণবাবু আমাকে নিমন্ত্রণ করে নিয়ে গেলেন। সেখানে কি করি বলুন? মোগলের হাতে পড়েছিলাম তো, তাই খানাও খেতে হয়েছে একটু আধটু। খোকনকে হাসপাতালে দিয়েছেন নাকি? একটা নার্সিংহোমে দিয়েছি আপাতত। আমার চেনাশোনা একজন ডাক্তারের নার্সিংহোম, ভালোই থাকবে সেখানে। ঠিকানাটা কি? দেখে আসি তাকে একটু। এই যে ঠিকানা লেখা কার্ডটা আছে এখানে। ডয়ার খুলে কার্ডটা দিলেন তাকে। আমার ঘরে চাবিটা দিন, জিনিসপত্র বাইরে পড়ে আছে সব। ও হ্যাঁ, এই যে। চাবিটা নিয়ে তুঙ্গশ্রী বললেন, আমি খোকনকে দেখে আসি একটু। ফিরতে হয়তো আমার রাত হয়ে যাবে। আমার জন্য আপনি অপেক্ষা করবেন না যেন। হেসে বেরিয়ে গেলেন তুঙ্গশ্রী। গুম হয়ে দাঁড়িয়ে রইলেন কেশব সামন্ত। নগেনকে মেরে তাড়িয়ে দিয়েছে মেঘ সুন্দর, আর তুঙ্গশ্রীর কাছ থেকে মিলের প্ল্যান ছিনিয়ে নিয়েছে হিরণ্যগর্ভ। গোফের সূক্ষ্ম ডগাকে সূক্ষ্মতর করতে করতে চিন্তা করে লাগলেন তিনি, এখন কি কর্তব্য? ঠিক করলেন বিরার খবর নিতে হবে। বাঁধের ব্যাপারটা কতদূর কি হলো দেখতে হবে। ঘণ্টা টিপলেন। চাকরটা আসতে বললেন, চা দে তাড়াতাড়ি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। চাকর চা করতে চলে গেল। কেশব সামন্ত একটা বিলিতি অর্কেস্ট্রার রেকর্ড চড়ালেন গ্রাম্যফোনে। ডাক্তার সেনগুপ্ত, যার নার্সিংহোমের খোকনকে পাঠিয়েছিলেন কেশববাবু, তুঙ্গশ্রীর সঙ্গে খুব ভদ্র ব্যবহার করলেন। গোলগাল নাদুস নুদুস ফর্সা ভদ্রলোকটি হেসে হেসে অনেক গল্প করলেন। নিজের সমস্ত রোগীগুলির কাছে নিয়ে গেলেন তাকে। খোকনের কাছেও নিয়ে গেলেন। দিদিকে দেখে খুশি হয়ে উঠল খোকন। তার রোগা মুখে প্রদীপ্ত চোখ দুটি আরও প্রদীপ্ত হয়ে উঠল। এতগুলি যক্ষাগ্রস্ত রোগীকে একসঙ্গে রেখে কেমন যেন বিমর্ষ হয়ে পড়েছিল তুঙ্গশ্রী। তিনি আরও বিমর্ষ হয়ে পড়লেন যখন ডাক্তার সেনগুপ্ত বললেন যে প্রতি বৎসর কোটি কোটি লোক মারা যাচ্ছে এই রোগে। দেশের স্বাধীনতা ভোগ করার জন্য বেঁচে থাকতে তাহলে কে? তার মনে হলো ডাক্তাররাই দেশের প্রকৃত সেবক। হিরণ্যগর্ভের কথা মনে পড়ল, তার রিসার্চের কথাও মনে পড়ল। একটা অবান্তর কথা জিজ্ঞেস করছি, ডক্টর সেনগুপ্ত, কেউ যদি টাইফয়েডের কালচার খেয়ে ফেলে তার কি হবে? প্রশ্নটা শুনে ডাক্তারবাবু বিস্মিত হয়ে গেলেন একটু।
টাইফয়েড কালচার খাবে? কেন? যদি কেউ খায় তাহলে কি হবে জানতে চাইছি। খুব সম্ভবত টাইফয়েড হবে। টাইফয়েড তো খুব সাংঘাতিক অসুখ নয়? খুব সাংঘাতিক? সে কথা আবার বলতে। চুপ করে রইলেন তুঙ্গশ্রী। ডাক্তারবাবু চুপ করে রইলেন। আমার ভাইকে স্যানিটোরিয়ামে পাঠানো ভালো তাহলে। নিশ্চয়ই। আচ্ছা দেখুন তো এটা কী রকমের স্যানিটোরিয়াম। পকেট থেকে হিরণ্যগর্ভের চিঠিটা বার করে দেখালেন। এটা খুব ভালো। এখানে যদি ফ্রি সিট পান সে তো ভাগ্যের কথা। এরা কি ডোনার সেখানকার? হ্যাঁ। তাহলে যত শীঘ্র সম্ভব সেখানেই নিয়ে যান। আচ্ছা সেই ব্যবস্থা করি তাহলে। হাসপাতাল থেকে তুঙ্গশ্রী চলে গেল তার মাধব কাকার কাছে। বীরাদেবী একটু বলিষ্ঠ প্রকৃতির মহিলা, যদিও ফর্সা, তবুও হঠাৎ দেখলে সাঁওতালি মনে হয়। দেহের গঠনকেও বেশ আঁটোসাঁটো, ঠোঁট বেশ পুরু, ভ্রুযুগল বেশ চওড়া, চোখের দৃষ্টি শুধু নির্ভীক নয়, একটু উদ্ধত। তিনিও একটু আগেই ফিরেছিলেন। তিনি সোজা ট্যাক্সিতে গিয়েছিলেন এবং ট্যাক্সিতে ফিরেছেন। তিনি ট্রেনে যেতে রাজি হননি। তার মতে ট্রেনে অযথা সময় বেশি লাগে। বলা বাহুল্য সমস্ত খরচই কেশব সামন্তর। অস্পৃশ্য এবং অত্যাচারিতদের উদ্ধার সাধন কল্পে যে ছোট্ট বাড়িটি কেশব সামন্ত ভাড়া করে দিয়েছিল বীরাদেবীকে, সেই বাড়িতে বীরাদেবী এবং বীরাদেবীর একটি ভাই থাকেন। ভাইটি কলেজে পড়েন। বাইরের ছোট ঘরটি আপিস হিসেবে ব্যবহৃত হয়। আপিসের জন্য যে পিয়নটি কেশব সামন্ত রেখেছেন সে বীরাদেবীর ঘরের কাজকর্মও করেন। ট্যাক্সি থেকে কেশব সামন্ত যখন নামলেন তখন এই পিয়নটি বাইরের ঘরে বসে ভজন গাইছিল। কেশববাবুকে দেখে সে ভজন থামিয়ে উঠে দাঁড়ালো। মাইজি ফিরেছেন? হ্যাঁ বাবু, একটু এগিয়েই ফিরেছেন। খবর দাও। চাকরটা একটু ইতস্তত করতে লাগলো। মাইজি বলেছেন যে ছোট দাদাবাবু বাড়িতে না থাকলে বাইরের কোনো লোকের সঙ্গে দেখা করবেন না। কেশববাবু ধমকে উঠলেন। তুমি বলগে যাও কেশববাবু এসেছেন। তোমাকে ডেপমি করতে হবে না। ধমক খেয়ে চাকর চলে গেল। কেশববাবু বাইরের ঘরে চেয়ারটায় বসলেন গিয়ে। অনেকক্ষণ বসে থাকতে হলো তাকে। প্রায় 20 মিনিট পরে বীরাদেবী এলেন। আপনি অনর্থক শিবুকে বকলেন কেন? ব্রাহ্মণ কাঁদছে। সত্যি আমি চাই না যে নিখিল যখন থাকবে না তখন বাইরের কেউ আসুক। বীরাদেবী ইচ্ছে করেই বেশি মাইনে নিয়ে একজন ব্রাহ্মণকে চাকর রেখেছেন। তাকে দিয়ে জুতো পরিষ্কার পর্যন্ত করান। যে কুসংস্কার এতদিন তার পিতা মাতা ও পূর্বপুরুষের অস্পৃশ্য করে রেখেছিল তার বিরুদ্ধে এই সকল প্রতিবাদ করতে পেরে প্রতি মুহূর্তে তিনি আত্মপ্রসাদ উপভোগ করেন। কিন্তু তাই বলে তিনি শিবুর প্রতি নিষ্ঠুর নন, বরং একটু অধিক মাত্রায় সদয়। অভাবের তাড়নায় বেশি বেতনের লোভে শিবুকে অস্পৃশ্য সেবা করতে হচ্ছে বলেই তার মনটা বেশি স্পর্শকাতর সম্ভবত। একটু ধমকালেই তার চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে। তার চোখে জল দেখে বীরাদেবী একটু বিচলিত হয়েছিলেন এবং একটু রুষ্টও হয়ে বেরিয়ে এসেছিলেন। আমি আসি, এটাও আপনি চান না? কেশববাবু বললেন বিস্মিত কণ্ঠে। না। দৃঢ় কণ্ঠে জবাব দিলেন বীরাদেবী। নির্বাক হয়ে রইলেন কেশব সামন্ত। এর উত্তর কি যে বলবেন তা মাথাতেই এলো না তার। কোনো যুবতী যদি একা কারোর সঙ্গে দেখা করতে অনিচ্ছুক হয় তাহলে কী বা বলার থাকতে পারে? ক্রোধ প্রকাশ না করাই এখন আত্মসম্মান বজায় রাখার একমাত্র উপায়। কিন্তু তার চোখে মুখে প্রকাশ হয়ে পড়ল সেটা। একটু তিক্ত হাসি হেসে এবং গোফের ডগায় একবার পাক দিয়ে কেশব বললেন, বাঁধের ব্যাপারটা কি হলো তাই জানতে আমি এসেছি। এমন সময় আপনার সঙ্গে নির্জনে সাক্ষাৎ করবার আর কোনো উদ্দেশ্য নেই আমার। শেষের এই অংশটুকু না বললেও পারতেন, তাহলে বীরাদেবীর মুখ দিয়ে নিরানন্দজনক উত্তরটা এত রূঢ়ভাবে হয়তো নির্গত হলো না। বাঁধ কাটলে জেলেদের যা লাভ হতো তার চেয়ে ঢের বেশি লাভের বন্দোবস্ত করে দিয়েছেন তাদের হিরণবাবু। সেই জন্যে বাঁধ কাটা হয়নি। একটা তপ্ত লৌহ শলাকা যেন বিধিয়ে দিল কেশব সামন্তের ব্রহ্মরুদ্ধে।
হিরণবাবু জেলেদের বেশি লাভের কি বন্দোবস্ত করে দিয়েছে তা জানতে তো আপনাকেই পাঠায়নি ওখানে এত খরচ করে। আপনাকে পাঠিয়েছিলাম জেলেদের নিয়ে গিয়ে মাথা কাটিয়ে দিতে। তার কি করেছেন সেটা জানতে চাই। মৃদু হেসে বীরাদেবী বললেন, একটা কথা মনে রাখবেন কেশববাবু, আমি আপনার চাকর নই। আমার জীবনের ব্রত অস্পৃশ্যদের সেবা করা। আপনার সেই একই উদ্দেশ্য বলেই আপনার সঙ্গে আমার সম্পর্ক। আপনি এ কাজে সাহায্য করছেন অর্থ দিয়ে, আমি করছি সামর্থ্য দিয়ে। আমরা সহকর্মী। আমাদের সম্পর্ক প্রভুভিত্তের সম্পর্ক নয়। আমি বাঁধ কাটবার সমস্ত বন্দোবস্ত করে মহিমগঞ্জে গিয়েছিলাম একটা হরিজনের সভায় বক্তৃতা দিতে। এসে যা শুনলাম তাতে একটু আশ্চর্যই লাগলো। বীরাদেবীর কথা শুনে যদিও কেশব সামন্ত সর্বাঙ্গ জ্বলে যাচ্ছিল, তবু তিনি আত্মসংবরণ করে বললেন, কি শুনলে? শুনলাম হিরণবাবুদের হাতিতে চড়ে ঠিক আমার মতোই পোশাক পরা একটি মেয়ে ভৈরবপুরের মাঠে এসে জেলেদের নাকি ফিরে যেতে বলেছে। তারা বাঁধ কাটতেই আসছিল। আপনার মতো পোশাক পরা মেয়ে হাতিতে চড়ে? তারপর? আমি পেরেছে সব শুনলাম। শুনে দলবল নিয়ে আবার বাঁধ কাটবার আয়োজন করছিলাম, এমন সময় হিরণবাবুর চিঠি নিয়ে এক লোক এসে হাজির হলো। এই দেখুন চিঠি। বীরাদেবী উঠে গিয়ে একটি চিঠি এনে দিলেন। কেশব সামন্ত পড়তে লাগলো রুদ্ধশ্বাসে। সুচরিতাসু বীরাদেবী, আমার নমস্কার গ্রহণ করবেন। গরিব জেলেদের স্বার্থ রক্ষা করার জন্য যে আপনি এত কষ্ট স্বীকার করে এবং প্রাণ তুচ্ছ করে এত দূরে এসেছেন, সেজন্য আমার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন। জেলেদের দাবি যে ন্যায্য তা আমি স্বীকার করছি, কিন্তু বাঁধটা কেটে দেওয়ায় একটু অসুবিধা আছে। বাঁধটা কেটে দিলে অনেকগুলো চাষির ফসল ডুবে যাবে, আবার কতকগুলো গরিব লোক অসুবিধায় পড়ে যাবে। এই উভয় সংকটের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি তাই একটা মতলব করেছি। আমার নিজের জমিদারিতে মাছ পোখরা বলে যে বড় বিলটা আছে, সেইটে ওই ক্ষতিগ্রস্ত জেলেদের এই বছরের জন্য দিতে রাজি আছি। কেশববাবুকে ওরা যে সেলামি দিত, সেই সেলামি পেলেই আমি সন্তুষ্ট থাকব। এ বছরের সেলামি ওরা কেশববাবুকে যদি দিয়ে ফেলে থাকে, তাতেও আমার আপত্তি নেই। আমার বিলে ওরা বিনা সেলামিতেও এবছর মাছ ধরুক। দাঙ্গা হাঙ্গামাজনিত অশান্তির হাত থেকে বাঁচাবার জন্য এই মূল্য আমি দিতে রাজি আছি। আশা করি আমার এই প্রস্তাব আপনি মঞ্জুর করবেন। আজ সকালে ভৈরবপুরের মাঠে ক্রুদ্ধ জেলেদের নিবৃত্ত করার জন্য সামান্য যে কৌশলটুকু অবলম্বন করেছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। আপনার অবর্তমানে দাঙ্গা থামানোর আর কোনো উপায় আমার বুদ্ধিতে এলো না। আশা করি কিছু মনে করবেন না। আপনার সঙ্গে আলাপ করবার জন্য উৎসুক আছি। দেশের স্বাধীন হয়েছে, দেশকে এখন গড়ে তুলতে হবে। আপনাদের মতো কর্মীরই এখন প্রয়োজন। কিন্তু আমাদের দেশের কর্মপন্থা একটু বিশিষ্ট ধরনের। পূর্ব দিগন্তের বাণী আলোকের বাণী, আশার বাণী। ভালোবাসা, বিশ্বাস, সাম্য এইসব আমাদের পাথেয়। ঝগড়া মারামারি হিংসা দেশ নয়। যদি কখনো আপনার সঙ্গে আলাপ করার সৌভাগ্য হয়, তাহলে এই নিয়ে আলোচনা করা যাবে। আপাতত বিদায় নিচ্ছি। নমস্কার। ইতি ভবদীয় শ্রী হিরণ্যগর্ভ বর্মন। মহৎ ব্যক্তিটির সঙ্গে আলাপ করে এসেছেন নাকি? না, সময় পেলাম না। এখানে কাল সকালেই একটা মিটিং আছে আমাদের। লোকটিকে কিন্তু সত্যিই মহৎ বলে মনে হলো। আপনার জমিদারিতেও দেখলাম সবাই ওকে খাতির করে। হ্যাঁ, তা করে। লোক ভালো। আচ্ছা, তবে উঠি। কেশব সামন্ত উঠে দাঁড়ালেন। আর বসে থাকতে পারছিলেন না তিনি। সারা জীবন প্রতিপদে যে লোকটার কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে, তারই হাতে আবার নতুন মার খেয়ে তার শরীরের রক্ত টকবক করে ফুটছিল। সমস্ত মুখখানা পাংশুবর্ণ হয়ে গিয়েছে। তবু যাবার সময় দেতো হাসি হেসে তাকে বলতে হলো, যাক, দাঙ্গা টাঙ্গা যে হয়নি, ভালোই হয়েছে এক পক্ষে। বিনা যুদ্ধে যদি কাজ হাসিল হয়ে যায়, তাহলে দাঙ্গা করবার দরকারই বা কি? তা তো বটেই। আচ্ছা, নমস্কার। নমস্কার। কেশব সামন্ত বেরিয়ে গেলেন। হীরাবাইচি মল্লারের যে নতুন গানটি বিনুকে শিখিয়ে দিয়ে গিয়েছিল, সেইটি গাইছিল বিনু মেঘসুন্দরের কাছে বসে। মেঘসুন্দরের হাঁটুর ব্যথা অনেক কম। বাঁধ কাটা নিয়ে যে অনর্থক একটা দাঙ্গা হাঙ্গামার মধ্যে পড়তে হয়নি, এর জন্য মন বেশ প্রফুল্ল। হিরণ্যগর্ভের বুদ্ধির খুব তারিফ করেছেন তিনি।
মনে করে সংকল্প করে ফেলেছেন যে হিরণ্যগর্ভকেই উত্তরাধিকারী করে যাবেন। তাকে বঞ্চিত করবার যে বাসনা মাঝে মাঝে তার মনে মাথা চাড়া দিয়ে ওঠে, সেটা আপাতত চাপা পড়ে গেছে। তার মিলে স্ট্রাইক শুরু হয়েছে। হিরণ্যগর্ভকেই সেখানে পাঠিয়েছেন মনমতোর সঙ্গে। আশা করছেন সেখানেও একটা মিটমাট করে ফেলতে পারবে সে। আকাশ মেঘমধুর, ভিজে হাওয়ায় কদম ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে। তার বুড়ো তবলচি তামিজ মিয়া কাওয়ালি চমৎকার বাজাচ্ছে। গান জমে উঠেছে খুব। বিনু দু একদিন ভয়ে ভয়ে ছিল, কিন্তু তুঙ্গশ্রী চলে যাওয়ার পরও যখন কোনো গোলমাল হলো না, তখন সে বুঝতে পারল যে ভদ্রমহিলার সত্যিই কথা ঠিক আছে, এবং এই সূত্র ধরে ক্রমশ তার মনে গোপনে গোপনে যে দুরাশা জেগে উঠছিল, তারই মাধুর্য মদির করে তুলেছিল তার চিত্তকে। ভাবছিল উনি যখন কথা দিয়ে গেছেন তখন অসম্ভব হয়তো সম্ভব হবে। যতই ভাবছিল ততই রঙিন হয়ে উঠছিল তার কল্পনা। সমস্ত প্রাণ ঢেলে সে গাইছিল, নিশিদিন বারসান লাগে উমিদ ঘুমডি ঘন, দাদুর ঘর ঘন গরজ গরজ দামিনী চমকত ডর লাও। গান যখন খুব জমে উঠেছে, মেঘ সুন্দরের মন যখন মহানন্দে সুরলোকে পাখা মেলে বেড়াচ্ছে, মর্তের সমস্ত বন্ধন গ্লানি থেকে ছাড়া পেয়ে মুক্তির আনন্দে যখন তিনি মশগুল, তখন সহসা রসভঙ্গ হলো হিরণ্যগর্ভের প্রবেশ করাতে। কি হলো? একটু বিরক্ত কণ্ঠে যেন প্রশ্ন করলেন মেঘসুন্দর। মিটমাট করে ফেললুম, ওদের দাবি মোটামুটি মেনেই নিলুম আপাতত। মেনে নিলে? তাহলে তো পথে বসতে হবে আমাকে। তা হবে না, তবে লাভ কিছু কম থাকবে। আজকাল প্রত্যেক জিনিসই দুর্মূল্য, আগের দামের চেয়ে 3 গুণ। ওদের মজুরি বাড়িয়ে না দিলে ওরা বাঁচবে কি করে? কিন্তু আমি ব্যবসা করতে বসেছি, দান সত্ত্বে তো খুলিনি। মনমতো প্রবেশ করেছিল হিরণ্যগর্ভের পিছু পিছু। তিনিও আর চোখে একবার চাইলেন হিরণ্যগর্ভের দিকে। ভাবটা আমি তখনই বলেছিলাম চটে যাবেন উনি। হিরণ্যগর্ভ একটু মৃদু হেসে উত্তর দিলেন, দান ছত্র খুললে তো লাভের কোনো প্রশ্নই থাকতো না। এতে লাভ থাকবে আপনার, কিন্তু কিছু কম থাকবে। 3 গুণ মাইনে দিলে লাভ থাকবে? 3 গুণ থেকে কমিয়ে 2 গুণ করেছি, আর একটা শর্তও করেছি। ব্যাপারটা শুনুন তাহলে ভালো করে। গতিক সুবিধার নয় দেখে বিনু উঠে ভিতরে চলে গেল। বিনুকে উঠে যেতে দেখে মেঘসুন্দর তবলচি তামিজ মিয়াকে বললেন, তুমিও যাও এখন তামিজ, এখন আর জমবে না, ডকে পড়ে গেছি। তামিজ চলে গেল। হিরণ্যগর্ভ বললেন, ওদের আমি বলেছি যে মিলটা তোমারই চালাও, ওর হিসেবপত্র তোমরাই রাখো, ওর কাপড়ের বিলি ব্যবস্থা তোমরাই করো। 1 বছর আমরা তোমাদের দাবি অনুসারে 2 গুণ মাইনে দিচ্ছি, কিন্তু পরের বছর থেকে, অর্থাৎ মিলের ভার যখন থেকে তোমরা নেবে, তখন থেকে আর মাইনের কোনো দায়িত্ব আমাদের থাকবে না। কত মাইনে তোমাদের দেওয়া উচিত সেটা তোমরাই ঠিক করে নিও। আমাদের বছরে শতকরা 10 টাকা দিয়ে যেতে হবে, আমরা যত টাকা ইনভেস্ট করেছি তার ওপর। মিল বাড়াবার জন্য যদি টাকার দরকার হয় সে টাকাও আমরাই দেব, এবং তার হারে সুদ নেব। এতে ওরা রাজি আছে। তার মানে আমার মিলটা তুমি ওদের সঁপে দিয়ে এলে? আর্তনাদ করে উঠলেন যেন মেঘসুন্দর। না, মিলের ওপর পুরো কন্ট্রোল আমাদেরই থাকবে। মিল চালাচ্ছে যারা, তারা শুধু ন্যায্য লাভের ন্যায্য অংশীদার হবে। আপনি টাকা দিয়েছেন বলে আপনি শতকরা 10 টাকা করে পাবেন, সেটা কি কম হলো? কম নয়। 100% 200% লাভ করছে মারোয়ারিরা, সে খবর রাখো। ও জিনিস বেশি দিন আর চলবে না। যতদিন চলে ততদিন চালাতে হবে। ব্যাংকে টাকা না থাকলে হারে দুর্দশা হবে যে। হিরণ্যগর্ভ চুপ করে রইলেন। লক্ষ্মী ছাড়া উড়নচণ্ডে কোথাকার। হিরণ্যগর্ভ তবুও কোনো উত্তর দিলেন না। পূর্বপুরুষের বিষয় সম্পত্তিগুলো উড়িয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলে সব। হিরণ্যগর্ভ তবু নীরব। মনমতো সিং উসখুস করে কান চুলকালেন 2 একবার, তারপর ভিতরের দিকে চলে যাচ্ছিলেন। হিরণ্যগর্ভ তাকে বললেন, কন্ট্রাক্টটা কোথা? ছোট সুটকেসটা আছে রহমানের কাছে। আচ্ছা, আমি ডাকছি তাকে। একটু ছুতো পেয়ে বেরিয়ে গেল তিনি হনহন করে। কিসের কন্ট্রাক্ট? ওদের সঙ্গে যেটা করেছি তাতে আপনাকে সই করতে হবে। আমি সই করব না। ফোনটা ঝনঝন করে বেজে উঠল। তাড়াতাড়ি রিসিভারটা তুলে ধরলেন।
হ্যালো, হ্যাঁ আমি মেঘ সুন্দর। অ্যাঁ, স্ক্যান্ডেলের দাম আরও নেমেছে? আচ্ছা জানাচ্ছি একটু পরে। রিসিভারটা নামিয়ে চিৎকার করে উঠলেন তিনি। আমাকে মেরে ফেলা তোমরা। মন মতোর কথায় ধরে রাখলুম শেয়ারগুলো, দাম হু হু করে পড়ে যাচ্ছে। হিরণ্যগর্ভ কোনো জবাব দিলেন না। দেওয়ালে একটা সেতার টাঙানো ছিল, সেইটের তারগুলোয় আঙুল দিয়ে মৃদু আওয়াজ করতে লাগলেন পিছন ফিরে। ওটার দফা নিকেশ করার চেষ্টা করছো কেন আবার? বৃদ্ধ মাহুদ রহমান ছোট্ট একটা সুটকেস নিয়ে প্রবেশ করল। হিরণ্যগর্ভ এগিয়ে গিয়ে সুটকেসটা খুলে কন্ট্রাক্টটা বার করলেন। তারপর মেঘ সুন্দরের কাছে এগিয়ে গেলেন। সই করে দিন, আমি আপনার হয়ে তাদের কথা দিয়ে এসেছি। মেঘ সুন্দর অগ্নিবর্ষণ দৃষ্টি তুলে তার দিকে চেয়ে রইলেন ক্ষণকাল। তারপর সই করে দিলেন খচখচ করে। হিরণ্যগর্ভ সেটা নিয়ে বেরিয়ে গেলেন। একটু দূরে গিয়ে ফিরলেন আবার। আপনার হাঁটুর ব্যথাটা কেমন আছে? সে খোঁজে তোমার দরকার কি? গাউটের ভালো একটা ওষুধ এসেছে আমার কাছে, খেয়ে দেখবেন? না। মুচকি হেসে আবার বেরিয়ে গেলেন হিরণ্যগর্ভ। কাকুর না মানে যে শেষ পর্যন্ত হ্যাঁ, তা ভালো করেই জানেন তিনি। ঠিক করলেন ওষুধটা এখনই এনে নিজে হাতে এক দাগা খাইয়ে যাবেন। সত্যিই বড় দুঃখ হয় তার কাকুর জন্যে। স্নেহের কাঙাল, সুরের কাঙাল, কেবল বিষয়ের ঘূর্ণাবর্তে পড়ে উপভোগ করতে পারেন না জীবনকে। ক্রমাগতই সব জট পাকিয়ে যায় যেন। মাহুদ রহমান কিন্তু গেল না। সে প্রায় মেঘ সুন্দরীরই সমবয়সী, যদিও ভিত্ত, কিন্তু আজ যৌবন সহচর বলে বন্ধুত্বের দাবিও তার কাছে একটু। বাবু, আজকাল হাতিতে চড়েন না রহমানের সঙ্গে দেখাও হয় না আজকাল, তাই এই সুযোগ সে ছাড়বে না ঠিক করলে। সেদিন হাতিতে তুঙ্গশ্রী ও হিরণ্যগর্ভের কথোপকথন থেকে বিনু বিশু সম্পর্কে যে সাংঘাতিক সংবাদটুকু সে সংগ্রহ করেছিল, সেটা মেঘ সুন্দরকে জানিয়ে দেওয়া কর্তব্য মনে হলো তার। না জানালে নিমক হারামি হবে। সেলাম করে দাঁড়ালে সে এসে মেঘ সুন্দরের সামনে। কি রহমান, ভালো আছো তো? অনেকদিন তোমায় দেখিনি। হুজুরের দোয়াসে চলে যাচ্ছে কৈসুর। তারপর কি খবর? আর चुप से एक तो बात कहने चाहते हैं हुजूर आपसे। क्या बात? রহমত উবু হয়ে বসলো এসে মেঘ সুন্দরের কাছে এবং চোখ মুখ রহস্যময় করে আনুপূর্বিত সমস্ত ঘটনার বর্ণনা করে গেল। মেঘ সুন্দর নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না যেন। সমস্ত শুনে গুম হয়ে বসে রইলেন। তারপর বললেন, আচ্ছা তুমি বিশুকে ডেকে নিয়ে যাও। হ্যাঁ, একটু সামঝিয়ে শাসন করে দিন। রহমান চলে গেল। অস্থির হয়ে উঠলেন মেঘ সুন্দর। অস্থিরভাবে উঠে পায়চারি করতে লাগলেন ঘরের চারিদিকে। তারপর হঠাৎ বেহালাটা তুলে বাজাতে আরম্ভ করে দিলেন পাগলের মতো। সারাঙ্গের একটি গতে আগুন ছুটতে লাগলো যেন। খানিকক্ষণ বেহালা বাজবার পর মনটা যেন শান্ত হলো। চুপ করে বসে রইলেন চোখ বুজে। তারপর পায়ের পাতা নাচাতে নাচাতে গুনগুন করে গান ধরলেন। খুট করে শব্দ হতেই চেয়ে দেখলেন বিশু এসেছে। আপনি কি ডেকেছেন আমাকে? হ্যাঁ, এসো। কেন? জুতিয়ে তোমার পিঠের চামড়া ছাড়িয়ে ফেলবো বলে। স্তম্ভিত বিশু দাঁড়িয়ে রইল বজ্রাহতের মতো। এদিকে সরে এসো। বিশু এগিয়ে এলো আরেকটু। বিনুকে বিয়ে করবে ঠিক করেছে নাকি? খবরটা শুনে কৃতার্থ হয়ে গেছি একেবারে। ইচ্ছে করছে গান গাই বলেই কীর্তনের সুর ধরে দিলেন। এসো এসো নাগর প্রেম সদাগর, ঘুরিতেছে নাকি সুতা, ধরেছি ছাড়িব না তো, এসো পিঠে পাতো, খুলিয়া রেখেছি চটি জুতা। আগুন ছুটতে লাগলো তার চোখ দিয়ে। বিশু নীরব। কথার জবাব দিচ্ছ না যে? যা শুনলাম তা কি সত্যি? গর্জন করে উঠলেন মেঘ সুন্দর। আমতা আমতা করে বিশু বলল, সত্যি বিনুকে আমি ভালোবাসি, বিনুও আমাকে ভালোবাসে। বলতে লজ্জা করলো না তোমার? পাজি নচ্ছার শুয়োর হারামজাদা, বামন হয়ে চাঁদে হাত, ছুতরের ছেলে হয়ে আমার বাড়ির মেয়েকে বিয়ে করবে তুমি? বেরিয়ে যাও আমার এলাকা থেকে এই মুহূর্তে, বেরিয়ে যাও। চটি জুতোটা তুলে ছুঁড়ে মারলেন। লাগলো গিয়ে সেটা কপালে।
ঠিক সেই মুহূর্তে হিরণ্যগর্ভ প্রবেশ করলেন পিছনের দ্বার দিয়ে ওষুধের শিশিটা হাতে নিয়ে। কি হলো? থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। বেরিয়ে যাও আমার সামনে থেকে, পুনরায় গর্জন করে উঠলেন মেঘসুন্দর। বিশু ধীরে ধীরে বেরিয়ে চলে গেল। কি হয়েছে তা তুমি জানো? তোমারই তো উচিত ছিল শোনা মাত্রকে ঘাড় ধরে দূর করে দেওয়া জমিদারি থেকে। সব শুনে চুপ করে আছো কি করে তাই তো আমার মাথায় আসছে না আমার। হিরণ্যগর্ভ চুপ করে রইলেন। কি উত্তর দেওয়া উচিত সহসা ঠিক করতে পারলেন না। চুপ করে আছো যে? গলাটা একটু পরিষ্কার করে হিরণ্যগর্ভ বললেন, আমি আজই আপনাকে বলবো ভাবছিলাম যে ওদের বিয়ে দিয়ে দিন। বিয়ে দিয়ে দেব? হ্যাঁ, তাই উচিত। কেশবের বেলাতে এটা করেননি বলেই চারিদিকে এমন অশান্তির আগুন জ্বলছে। এই নিয়ে আর তর্ক করার ইচ্ছে নেই তোমার সঙ্গে। অনেক তর্ক করেছি। আমার বাড়িতে আমার মতো আঁকড়ে থাকবার স্বাধীনতা দাও আমাকে, দোহাই তোমাদের। আপনার বাড়িতে আপনার মত আঁকড়ে আপনি থাকুন, আমার বাড়িতে ওদের বিয়ে হোক। ওদের বিয়ে হবে না, অসম্ভব। এ নিয়ে আমাকে আর একটি কথাও বলে না বলছি। ওরা যদি পালিয়ে গিয়ে বিয়ে করে কি করবেন আপনি? বিশুকে চাপকে দূর করে দেব আমার জমিদারি থেকে, আর বিনুকে ঘরে তালা বন্ধ করে রেখে দেব। এই গণপত সিং! দারোয়ান গণপত সিং দাঁড়ালো এসে। মন্মথবাবুকে ডাক একবার। গণপত সিং চলে গেল। মেঘসুন্দর বললেন, মন্মথকে এখনই বলছি চাবি বন্ধ করে রাখুক ওকে। হিরণ্যগর্ভ চুপ করে দাঁড়িয়ে দিলেন ক্ষণকাল, তারপর বেরিয়ে গেলেন। মেঘসুন্দর উঠে দাঁড়ালেন আবার। আবার অস্থিরভাবে পায়চারি করতে লাগলেন সারা ঘরময়। উহ, কি কালভুজঙ্গিনী! একেই দুধ কলা দিয়ে পুষেছে তিনি ছোটবেলা থেকে। বিনুর মুখটা মনে পড়ল হঠাৎ। সত্যিই ভালোবাসার মতো চেহারা, কিন্তু ওকে বলে প্রশ্রয় দিতে গেলে ওই ছুতোর ছেলেটাকে একবার ইচ্ছে হলেও ডেকে জিজ্ঞাসা করেন ওকে, কিন্তু কেমন যেন ভয় হলো। মনে হলো ও যদি দাবি করে এসে তাহলে হয়তো কিছু বলতে পারবেন না তিনি, সব গুলিয়ে যাবে। না না, এ কিছুতে হতে দিতে পারেন না, এ অসম্ভব। ওকে আটকে রাখতে হবে, যেমন করে হোক বাধা দিতে হবে। কিছুদিন ছাড়াছাড়ি হলেই ভুলে যাবে। শিখরণী তো ভুলেছে। ভুলেছে কি? দ্বার প্রান্তের শব্দ হতেই ফিরে দেখলেন শিখরণী দাঁড়িয়ে আছে চুপ করে তার দিকে চেয়ে। ফলের রস এনেছে তার জন্য। 7 দিন অবিশ্রান্ত ঘুরে তুঙ্গশ্রী একটা আশ্রয় জোগাড় করতে পারলে না কোথাও। কলকাতায় এসে যে রাজনৈতিক দলটি তিনি গড়ে তুলেছেন তার মধ্যে এক কেশব সামন্ত ছাড়া এমন আর কেউ নেই যার আর্থিক সঙ্গতি আছে। অধিকাংশই পরনির্ভরশীল কিংবা দরিদ্র। কলেজের ছাত্রছাত্রী, বেকার যুবক যুবতী, স্বল্পবিত্ত মিলের কর্মী, কলেজের 2-1 তরুণ অধ্যাপক, এরাই যে দলের সভ্য। নিয়ম মতো পার্টি ফান্ডে কিছু কিছু টাকা প্রত্যেকেই দেন বটে, কিন্তু তা কেবল নিয়ম রক্ষা করবার জন্যেই। 2-1 চৌর্যবৃত্তি অবলম্বন করেও যে সে নিয়ম পালন করছে এ খবর তুঙ্গশ্রী নিজে জানেন, কিন্তু সে চৌর্যবৃত্তির মধ্যে হীনতা ছিল না এও তিনি জানেন। দারিদ্র্যের যদি ধনীদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হয় তাহলে সেকেলে নীতির কথা মানদণ্ড আঁকড়ে থাকার অর্থ নেই কোথাও। বাঁচতে হবে, এবং যেমন করে হোক বাঁচতে হবে। এই চিরন্তন নীতিই এখন একমাত্র নির্ভরযোগ্য নীতি। এই যেমন করে হোক বাঁচার নীতি অবলম্বন করেই কেশব সামন্তকে দলে নিয়েছিলেন তিনি, তার সম্বন্ধে বিশেষ কোনো খোঁজখবর না করেই। তার বক্তৃতা বা আদর্শবাদের জন্য নয়, আকৃষ্ট হয়েছিল তার অর্থ সামর্থ্য দেখে। এখন হঠাৎ আবার পরিত্যাগ করতে চাইছেন তাকে কোনো নীতি অনুসারে। তিনি তো এখনো অকুণ্ঠিতভাবে অর্থ দিতে প্রস্তুত আছেন, দিচ্ছেনও। কেশব সামন্ত যে উদ্দেশ্যেই থাক, তাদের উদ্দেশ্য তো সফল হচ্ছে ওর সহায়তায়। যেমন করে হোক কাজ হাসিল করতে হবে, এই নীতি অবলম্বন করলে তুঙ্গশ্রীর অন্য আশ্রয় খোঁজার তো প্রয়োজন নেই। যতদিন সম্ভব ওই লোকটাকে ভুলিয়ে ওর ঈর্ষাকৃষ্ট মনের সুযোগ নিয়ে ওকে দহন করাই তো উচিত। চাচা আপন পান বাঁচা নীতি অনুসরণ করতে পারছেন না কেন তিনি? তবে কিন্তু পারছেন না, কার্যক্ষেত্রে নেবে সত্যের সম্মুখীন হয়ে অনুভব করেছেন তিনি
স্বার্থ নয়, মহত্বই উদ্বুদ্ধ করে মনকে। না, কেশব সামন্তের টাকার কাছে আত্মসমর্পণ করবেন না তিনি। তার সঙ্গে সংসর্গ ত্যাগ করতে হবে। কিন্তু কেমন যেন গুলিয়ে যাচ্ছে তার সব। বাস্তবের সঙ্গে আদর্শ মিলছে না। বাস্তবের সঙ্গে খাপ খাইয়ে যে আদর্শ খাড়া করছেন তাতেও মন ভরছে না। না, আদর্শকেই আঁকড়ে থাকতে হবে যত কষ্টই হোক। অন্য আশ্রয় একটা জোগাড় করতেই হবে। কিন্তু কোথায়, কেমন করে সম্ভব হবে তা? একটু আগে জিতেনবাবুর কাছে গিয়েছিলেন। তার বাইরে একটা ঘর খালি আছে নাকি। তিনি অনেক সহানুভূতি প্রকাশ করে বললেন, দিতে পারলে খুবই সুখী হতাম, কিন্তু ও ঘরটায় আমার একজন আত্মীয় এসে থাকবেন পাকিস্তান থেকে। কেন, কেশববাবুর ওখানে কি হলো? এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। কয়েকদিন আগে যে কেশববাবুর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, হঠাৎ তার বিরুদ্ধে বলতে পারলেন না কিছু। আমতা আমতা করে সরে পড়তে হলো সেখান থেকে। হোটেলে থাকবার পয়সা নেই। নিজেদের দলের আরও কয়েকজনের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। তাকে আশ্রয় দেবার মতো সঙ্গতি কারণ নেই। আর একটা জিনিসও লক্ষ্য করেছিলেন এই সর্বপ্রথম। কেশব সামন্ত তার প্রতি একটু বেশি প্রসন্ন বলে, তারকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন বলে অনেকেই যেন ঈর্ষান্বিত একটু তার প্রতি। অনেকের বাঁকা হাসি, জিজ্ঞাসু দৃষ্টি আর ছদ্ম বিস্ময় থেকে এই তথ্য আবিষ্কার করে আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন তিনি যে ও আশ্রয় ত্যাগ করতেই হবে। কিন্তু কেমন করে করবেন? একটা খালি বাড়ির সন্ধান পেয়ে গিয়েছিলেন তিনি সেটা দেখতে। এদো গলির মধ্যে আলো বাতাসহীন দুখানি ঘর। তারই ভাড়া চাইছে মাসে 50 টাকা। শুধু তাই নয়, সেলামি দিতে হবে 2000 টাকা। যার বাড়ি তিনি মিলের কেরানি একজন। মুনাফা খাওয়ার পুঁজিবাদী মিলওয়ালার বিরুদ্ধে ধর্মঘটে যোগ দিয়েছিলেন ইনি তুঙ্গশ্রীর নেতৃত্বে। চক্ষুলজ্জাবশত নিজেই তুঙ্গশ্রীর সঙ্গে দেখা করলেন না। একজন আত্মীয় মারফত ভাড়া আর সেলামির বার্তা জানিয়েছেন। এই লোকটার সঙ্গে ওই মুনাফাখোরটার তফাৎ কি? দুজনেরই মনোবৃত্তি এক। একজন লাভ করবার সুযোগ পাচ্ছে, আর একজন পাচ্ছে না। হিরণ্যগর্ভের কথাটা মনে পড়ল। আজকালকার শ্রমিক আর ধনিক একই জিনিসের এপিটোপিট। সমাজ ব্যবস্থা বদলে ফেললেই কি সুফল ফলবে? অভাব খুঁজলেও লোভ কি ঘুচবে? ন্যায়পরায়ণ হবে কি সবাই? একটা চাকরির খবর পেয়ে একজনের কাছে একটু আগে গিয়েছিলেন। ইনি কিছুকাল পূর্বে নামজাদা দেশনেতা ছিলেন একজন। এখন তার হাতে অনেক চাকরি আছে, অনেকে চাকরি করেও দিয়েছেন। তুঙ্গশ্রীর কিন্তু সে চাকরি হলো না। প্রধান কারণ, তুঙ্গশ্রী তার আত্মীয়া নন। দেশে যদি আজ সোভিয়েত ব্যবস্থা হয়ে যায়, এসব কি ঘুচবে? কালক্রমে ঘুচবে হয়তো, যখন অভাব থাকবে না কারোর। কিন্তু অভাব না থাকলে কি লোভ ঘোচে? আবার প্রশ্ন মনে জাগলো তার। ধনীদের তো কোনো অভাব নেই, কিন্তু তারাই তো সবচেয়ে বেশি লোভী। কাজ করলেই গ্রাসচ্ছাদন এবং আশ্রয় পাওয়া যাবে, সেই ব্যবস্থা, যে ব্যবস্থাতেও কার্য নিয়ন্ত্রণ করবেন যে মানুষ, তিনি যদি পক্ষপাতহীন না হন, তাহলে তো সে কাজ শাস্তি হয়ে উঠবে। নির্লোভ, পক্ষপাতহীন, ন্যায়পরায়ণ মানুষই দরকার সকলের আগে। নানা রকম এলোমেলো চিন্তা করতে করতে ঘুরে বেড়াচ্ছিলেন তুঙ্গশ্রী ক্রমাগত। বালিগঞ্জ থেকে শ্যামবাজার, শিয়ালদা থেকে হাওড়া, কখনো ট্রামে, কখনো বাসে, কখনো পায়ে হেঁটে। আশ্রয় পাবার সামান্যতম সম্ভাবনা আছে যেখানে সেখানেই গেছেন। কোথাও আশ্রয় মেলেনি। আরও একটাও মুশকিলে পড়েছিলেন তিনি। ভাইকে স্যানিটোরিয়ামে নিয়ে যেতে তার মাধব কাকা রাজি হয়েছে, কিন্তু তাকে গাড়ি ভাড়া দিতে হবে। সব শুদ্ধ প্রায় 200 টাকা দরকার। যতদিন ভাইকে স্যানিটোরিয়ামে না পাঠাতে পারছেন, ততদিন নার্সিংহোমে দৈনিক 10 টাকা হিসেবে লাগবে। এই টাকাটা কেশব সামন্ত দেবেন কিনা ঠিক নেই। তুঙ্গশ্রী চাইলে তিনি দেবেন, ওই 200 টাকাও হয়তো দেবেন, কিন্তু তুঙ্গশ্রী চাইবে না। তাছাড়া ওই 200 টাকা চাওয়ার পথ আরও একদিন দিয়েও বন্ধ হয়েছে। কেশববাবু নিজেই খোকনকে স্যানিটারিয়ামে পাঠাবার ব্যবস্থা করবেন বলেছিলেন।
এখন তুঙ্গশ্রী কি করে তাকে বলবেন যে হিরণ্যগর্ভের সহায়তায় সে বন্দোবস্ত করে ফেলেছেন তিনি? অন্য কোথা থেকে টাকা জোগাড় করে ফেলতে হবে, কিন্তু কি করে সে ফেলবে তাও অনিশ্চিত। চেনাশোনা জনের কাছেই ধারের প্রস্তাব করেছেন, কিন্তু সকলেই একটা না একটা ছুতো এড়িয়ে গেছে ব্যাপারটা। সহায় সম্বলহীনা তাকে ধার দেবেই বা কেন লোকে? উদ্ভ্রান্ত হয়ে পথে পথে ঘুরছিলেন তিনি। কেশব সামন্তর বাড়ি দুবেলা দুটি খেতে যান শুধু। গভীর রাত্রে গিয়ে শুয়ে পড়েন, ভোরেই উঠে বেরিয়ে যান। মাধব কাকাকে হিরণ্যগর্ভের চিঠিখানা দিয়ে এসেছেন। খোকনের জিনিসপত্র নিয়ে গিয়ে রাখতে বলেছেন তার বাসায়। টাকাটা জোগাড় হলেই হয় এখন। হাওড়ায় এক মাস্তুতো ভাই আছে, তারই ঠিকানা জোগাড় করে চলেছিলেন তিনি তার কাছে। সে যদি দয়া করে টাকাটা দেয়। যে ভগবানকে কোনোদিন ডাকেননি, মনে মনে তাকেই ডাকতে লাগলেন আজ। মোড়টা ঘুরতেই পিয়নের সঙ্গে দেখা হলো, চেনা পিয়ন। একটু হেসে সে বলল, আপনার খোঁজে দুদিন গিয়ে আমি ঘুরে এসেছি। আপনার নামে ইনসিওর এসেছে একটা, নোটিশটা নিয়ে নিন, তারপর পোস্ট অফিসে গিয়ে ছাড়িয়ে নেবেন। না হয় আমার সঙ্গে চলুন, একবার দিয়ে দেব। আমি পোস্ট অফিসেই যাচ্ছি। ইনসিওর আমার নামে? আগে হ্যাঁ, এই যে শ্রীমতী তুঙ্গশ্রী দেবী, কেয়ার অফ কেশব সামন্ত। নোটিশটা বার করে দেখলেন সে। নোটিশ দেখে তুঙ্গশ্রী অবাক হয়ে গেলেন। পাঠিয়েছে অলকা, 1000 টাকা। পিয়নের সঙ্গে পোস্ট অফিসের দিকে স্বপ্নাচ্ছন্নবৎ এগিয়ে চললেন তিনি। খামটা হাতে করে খানিকক্ষণ স্বপ্নাচ্ছদ পথ দাঁড়িয়ে রইলেন। পিয়নটা এগিয়ে এসে বলল, খুলবেন? কাঁচি দেব? দাও। খুলে 1000 টাকার নোট পেলেন, আর পেলেন ছোট্ট একটা চিঠি। ভাই মিনতি, ছেলেবেলার বন্ধুত্বের দাবিতে আজ সামান্য কিছু পাঠাতে সাহস করলাম। গ্রহণ করলে খুশি হব। যদি কলকাতা যাই দেখা করব তোর সঙ্গে। আশা করি ভালো আছিস। তোর ভাইটি কেমন আছে? ভালো করে চিকিৎসা করা, তারপর সবই ভগবানের ইচ্ছে। টাকা দরকার হলে আমাকে লিখতে সংকোচ করিস না। আমার আন্তরিক ভালোবাসা নেই। ইতি অলকা। আঁকা বাঁকা বিশ্রী হাতের লেখার দিকে নির্নিমিষে চেয়ে রইলেন তুঙ্গশ্রী। ওখানেও সব মিটমাট হয়ে গেল? ঈষৎ রুষ্ট কণ্ঠে কেশব প্রশ্ন করলেন নগেনকে। নগেন একটু বিস্মিত হলো। সে আশা করেছিল খবরটা পেয়ে কেশববাবু খুশি হবেন। মিটমাট হয়ে যাবে না? আমাদের সব দাবি তো ওরা মেনে নিলেন। মাইনে আমরা 3 গুণ করতে বলেছিলাম, তার বদলে ওরা 2 গুণ দিতে রাজি হয়েছে 1 বছরের জন্য। কিন্তু পরের বছর থেকে সমস্ত মিলটা এসে শ্রমিকদের হাতে এসে যাচ্ছে। মেঘসুন্দর বাবুর মাত্র 10% পাবেন। এটা একটা মস্ত লাভ নয়? অবশ্য হিরণবাবু না থাকলে এতটা হতো কিনা সন্দেহ। কাকার সঙ্গে ওর এই নিয়ে ঝগড়াই একটা হয়ে গেছে শুনলাম। কেশব সামন্তের যেন দম বন্ধ হয়ে আসছিল। চোখ দুটো ঠিকরে বেরিয়ে পড়বার উপক্রম করছিল। অন্যমনস্ক ভাবে গোপ পাকিয়ে যাচ্ছিলেন কেবল তিনি। নগেল থেমে যেতে তার মুখের দিকে চাইলেন তিনি। ক্ষণকাল অর্থহীন ভাবে চেয়ে থেকে বললেন, ও তাই নাকি? হ্যাঁ, খুব একচোট হয়ে গেছে শুনলাম। সহৎসাহে বলে উঠল নগেন। নরেন আমার বন্ধু কিনা, তার মুখেই সব খবর পেলাম। হিরণবাবু অতি চমৎকার লোক। আর একটা ব্যাপার নিয়েও নাকি তার লাগবো হয়েছে মেঘবাবুর সঙ্গে। কি ব্যাপার? একটা বিয়ে নিয়ে। বিনোদিনী বলে ওর এক নাতনি আছে, সে নাকি তার গানের মাস্টারকে বিয়ে করতে চায়। যাতে মিলছে না বলে মেঘবাবু ঘোর আপত্তি করছেন। হিরণবাবু বলছেন এই বিয়ে হবেই হবে। এই মাসের 20 তারিখের দিন ঠিক করেই ফেলেছেন তিনি নাকি। নরেন বলছিল সেদিন খুড়ো ভাইপোতে মারপিট না হয়ে যায়। খুবই টেন্স সিচুয়েশন। সামনের দিকে কিছুক্ষণ নির্নিমিষে চেয়ে রইলেন কেশব সামন্ত। তারপর নগেনের দিকে ফিরে বললেন, আচ্ছা যাও তুমি এখন, আমি বেরুবো। টাকাটা দিতে চাই তাহলে? কোন টাকাটা? ওই যে 500 টাকা আমাকে দিয়েছিলেন, কিছুই খরচ হয়নি তার থেকে। তোমার ভাড়া লাগেনি? একটু হেসে নগেন বলল, না লাগেনি। যাবার সময় একজন চেনাশোনা চেকারের সঙ্গে দেখা হয়ে গেল। সে টিকিট করে দিলে না দিয়ে ফেরবার সময়ও দেখি সে ফিরছে আবার। আর ওখানেই তো নরেনের বাসাতেই ছিলাম। কিছু খরচ হয়নি, স্ট্রাইক তো হয়নি।
সমস্ত টাকাটা ফেরত দিয়ে চলে গেল নগেন। নগেন চলে যাবার পর কেশব সামন্ত উঠতে যাচ্ছিল, এমন সময় চাকরটা এসে খবর দিল যে মাধববাবু বলে একজন ভদ্রলোক দেখা করতে চান। মাধববাবু? কে সে? বললেন দিদিমণির কাকা হয়। তুঙ্গশ্রীর? তাই তো বলছেন। আচ্ছা, ডেকে নিয়ে আয়। তুঙ্গশ্রীর মাধব কাকা প্রবেশ করলেন। একটু আস্ফলন প্রিয় লোক। তিনি কি চান আপনি? আমি আমাদের খোকনের বাক্স বিছানা নিতে এসেছি। মিনু আমাকে কদিন আগে নিয়ে যেতে বলেছিল, কিন্তু সময় করে উঠতে পারিনি আমি। মিনুকে? ওই আপনারা যাকে তুঙ্গশ্রী বলে ডাকেন, তার আসল নাম মিনতি তো। তার ভাই খোকনকে নিয়ে আমি স্যানিটোরিয়ামে রেখে আসতে যাব কিনা, তাই জিনিসপত্র নিতে এসেছি। স্যানিটোরিয়ামে না নিয়ে গেলে আর চলছে না। স্যানিটোরিয়ামে নিয়ে যাবার ব্যবস্থা হয়ে গেছে নাকি? কে ব্যবস্থা করলে? ওই যে হিরণবাবু না কে একজন বন্ধু আছে তার, সেই চিঠি দিয়েছে। এই যে দেখুন না চিঠি। সাড়ম্বরে চিঠি বার করে দিলেন তিনি। চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে রইলেন খানিকক্ষণ কেশব সামন্ত। তারপর বললেন, আচ্ছা নিয়ে যান আপনি জিনিসপত্র। তুঙ্গশ্রী কোথা? কি জানি, তার সঙ্গে আমার দেখা হয়নি দুদিন। কেশব সামন্ত চাকরকে ডেকে জিনিসপত্র দিয়ে দিতে বললেন। চাকরের সঙ্গে নেমে গেলেন মাধব কাকা নিচে। কেশব সামন্ত বসে রইলেন চুপ করে। মনে হলো সব দিক দিয়েই হেরে গেলেন তিনি। তুঙ্গশ্রীর ভাইকে স্যানিটোরিয়ামে পাঠিয়ে তুঙ্গশ্রীর কাছে যে মহত্ব আস্ফালন করবেন ভেবেছিলেন, তাও ছো মেরে কেড়ে নিয়ে গেল হিরণ্যগর্ভ। চোখ দুটো জ্বলে উঠল, বিস্ফারিত হয়ে গেল নাসার অন্ধ। উঠে জেলে ফেললেন স্টোভটা, তারপর চড়িয়ে দিলেন গ্রাম্যফোনের রেকর্ড। অস্থিরভাবে ঘুরে বেড়াতে লাগলেন ঘরের চারিদিকে। হঠাৎ রেকর্ডটা থামিয়ে দিলেন, আবার নিভিয়ে দিলেন স্টোভটা। তারপর দ্রুত নেমে গেলেন নিচে। রাস্তা দিয়ে ছুটতে লাগলেন উন্মাদের মতো। নিজে যেতে হবে এবার। ট্যাক্সি! দাঁড়িয়ে পড়ল ট্যাক্সিটা। উঠে বসলেন কেশব সামন্ত। জোরে হাঁকাও, সিধা চালো। যে প্রয়োজনের তাগিদে মানুষ ছোটাছুটি করে বেড়ায়, তা মিটে গেলে কিছুকালের জন্য যে শূন্যতার সৃষ্টি হয়, সেই শূন্যলোকে মানুষ আর একটা প্রয়োজনেই খুঁজে বেড়ায় আবার। প্রয়োজনের অবলম্বন না থাকলে জীবন অর্থহীন। ভাই যখন স্যানিটোরিয়ামে চলে গেল, সমস্ত কলকাতা শহর চষে ফেলে যখন তিনি নিঃসংশয় হলেন যে বাড়ি বা আশ্রয় পাওয়া যাবে না, নিজের আদর্শকে রূপ দেবার যে দলের তিনি সৃষ্টি করেছিলেন, সেই দলের প্রধান পাণ্ডা কেশব সামন্তের ওপর শ্রদ্ধা যখন তার আর কিছুতেই রাখা গেল না, তখন তুঙ্গশ্রীর মন অবিলম্বনহীন হয়ে অস্থির হয়ে পড়ল। টাকা পাওয়ার পর থেকে কেশব সামন্তের বাড়িতে খেতে শুতে আর যেতেন না তিনি। তার জিনিসপত্রগুলো সেখানেই পড়েছিল, কিন্তু তিনি দিন কাটাচ্ছিলেন একটা হোটেলে। মনে মনে তিনি যে শুধু নতুন একটা অবলম্বন খুঁজছিলেন তাই নয়, পুরাতন যে অবলম্বনটাকে এতদিন আঁকড়ে ধরেছিলেন, তার সপক্ষে নানা রকম যুক্তিও আবিষ্কার করবার চেষ্টা করছিলেন তিনি প্রাণপণে। কেশব সামন্ত সম্বন্ধে মোহ কিছুতেই কাটতে চায় না যেন। অমন একটা বলিষ্ঠ ব্যক্তিত্ব যিনি ঈর্ষার প্ররোচনাতেই এত সব কাণ্ড করে থাকে, তাহলে কি অস্বাভাবিক কিছু? শিখরিণীর মতো মেয়েকে সে ভালোবেসেছিল, এটা তো অন্যায় কিছু নয়। শিখরিণীকে সে যদি বিয়ে করার সুযোগ পেত, তাহলে তার জীবন অন্যরকম হতো হয়তো। হিরণবাবুর কথাগুলো মনে পড়ল। ও অসুস্থ, ওকে যদি ঠিকমতো বুঝতে চান, ওকে ভালোবাসতে হবে। তিনি কি পারবেন না? মিথ্যা অভিমানের তুচ্ছ অহংকারকে আঁকড়ে থাকা কি তার সাজে? তার কি উচিত নয় হিরণ্যগর্ভ আর কেশব সামন্তর মতো দুটো বিরাট ব্যক্তিত্বকে মিলিয়ে দেশের কাজে নিযুক্ত করা? হিরণ্যগর্ভের আদর্শের সঙ্গে তাদের আদর্শের তফাৎ তো নেই বিশেষ। অন্তরের নিভৃত প্রদেশে আর একটা যুক্তিও তাকে আশ্বস্ত করছিল। শিখরিণীকে দেখবার আগে তো তিনি তাকে দেখেননি। তার সঙ্গে আগে দেখা হলেও হয়তো কেশব সামন্তর জীবনে অন্যরকম হতে পারত। এখনো কি তা করা অসম্ভব? কেশব সামন্তের সমস্ত চিত্ত এখনো শিখরিণীর দিকে উন্মুখ হয়ে আছে, কিন্তু তা কি থাকবে চিরকাল? বীরাদেবী সম্বন্ধে তার যে সন্দেহটা জেগেছিল, সেটা যে অমূলক তা হঠাৎ টের পেয়ে গেছেন তিনি। তাদের দলেরই একজন কর্মী হরিবাবুর সঙ্গে কাল যখন দেখা হয়েছিল রাস্তায়, তখন আর একজন ভদ্রলোকও ছিলেন তার সঙ্গে। হরিবাবুর পরিচয় দিলেন ভদ্রলোকটির
এবং পরিচয় প্রসঙ্গে বললেন ইনি একজন অধ্যাপক। হরিজনদের একটি স্কুল খোলবার জন্য এসেছেন এখানে। হরিজনদের নেত্রী বীরা দেবীর সঙ্গে এখন বিয়েও হবে শিগগির। সুতরাং বীরা দেবীর সঙ্গে কেশববাবুর যে রকম কোনো সম্পর্ক নেই নিশ্চয়। হোটেলে নিজের ঘরে বসে বসে তিনি ভাবছিলেন। হঠাৎ একটা কথা মনে হওয়াতে সোজা হয়ে বসলেন। বিশুকে তিনি যে কথাটা দিয়ে এসেছেন সে কথা রাখবার কি ব্যবস্থা করেছেন তিনি? হিরণ্যগর্ভকে বলে এসেছেন অবশ্য, কিন্তু তাই কি যথেষ্ট? এখন তো কোনো কাজ নেই, সেখানে গেলে হয়। এখন ব্যাপারটা কেশববাবুকে বললে কেমন হয়? অদম্য পৌরুষের জোরে তিনি হয়তো কিছু করতে পারেন। হঠাৎ ঠিক করে ফেললেন যে কেশব সামন্তের সঙ্গে অকারণে ঝগড়া করবেন না। কেশববাবু হয়তো এখনো পর্যন্ত কোনো অসৎ ব্যবহার করেননি তার সঙ্গে, তিনিই বা শুধু শুধু করতে যাবেন কেন? না, আজই ফিরে যাবেন তিনি কেশব সামন্তের বাড়িতে। উঠতে যাবেন এমন সময় দ্বারের মুখে করাঘাত করলো কে যেন। কে করেছে তা তিনি বুঝতে পারলেন। কেমন যেন একটু অসহায় বোধ করতে লাগলেন। হোটেলে ঠিক পাশের ঘরে যে ভদ্রলোকটি থাকেন তিনি কয়দিন থেকে একটু বিশেষ মনোযোগ দিচ্ছেন তার প্রতি। তিনি সকালে যে প্রস্তাবটি করেছেন, যুক্তির দিক থেকে তাকে আপত্তি না করলেও রুচির দিক থেকে তার বাদ ছিল। বর্ণাঢ্য শয়ের মিসেস ওয়ারেন্স প্রফেশন বইখানা তাকে পড়তে দেখেই আলোচনাটা তুলেছিল ভদ্রলোক। বলেছিলেন, এদেশেও মিসেস ওয়ারেন কাম নেই, এদেশেও সুশ্রী বুদ্ধিমতী মেয়েরা পাপের পথে পা বাড়িয়েছে, সৎ পথে ভদ্রভাবে থাকতে পায়নি বলে। আপনার মতো মনের জোর সকলের নেই। তাছাড়া আর একটা অদ্ভুত ক্ষমতা আছে আপনার, চমৎকার বোঝাতে পারেন আপনি। আপনি যদি পতিতাদের মধ্যে কাজ করেন তাহলে দেশের মস্ত কাজ হয় একটা। ওদের যদি নিজের দলে টানতে পারেন তাহলে দেশের সমস্ত সম্প্রদায়ের ওপর প্রভাব বিস্তার করতে পারবেন। একটি মেয়ের সঙ্গে আমার আলাপ আছে, আপনি যদি চান আপনার সঙ্গে আলাপ করিয়ে দিতে পারি। মেয়েটি বুদ্ধিমতী, আলাপ করলে সুখী হবেন। তুঙ্গশ্রী আপত্তি করতে পারেননি, যদিও মনের ভিতরে খুঁতখুত করছিল একটু, কিন্তু সেই সংস্কার মুক্ত যুক্তির স্তরে না দাঁড়িয়ে কথাবার্তা বলছিলেন তিনি, সেখানে দাঁড়িয়ে বলা যায় না যে তিনি পতিতার সঙ্গে আলাপ করতে কুণ্ঠিত। কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি কেমন যেন ভালো লাগেনি তার। তার সঙ্গে চেঁচে এসে আলাপ করার মধ্যে তার ওই অতিভদ্রতার আতিশয্যের অন্তরালে কি যেন একটা ছিল যা মনোরম নয় মোটেই। ভদ্রলোকের পড়াশোনা আছে, চিন্তাশীলতার পরিচয়ও পাওয়া যায়, কিন্তু তার হাসির ধরনের, চোখের চাহনিতে যা তার অজ্ঞাত সারে আত্মপ্রকাশ করছিল তা মন মোটেই মুগ্ধ করে না। কপাট খুলেই তুঙ্গশ্রী দেখলেন সেই ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন। সকালে আপনার সঙ্গে কথা কওয়ার পর আমি ফোন করেছিলাম সেই মেয়েটিকে। মেয়েটি বললে আপনার সঙ্গে আলাপ করতে পেলে সে খুব খুশি হবে। চলুন, দুয়ারে প্রস্তুত গাড়ি, ট্যাক্সি ডেকেছি। তুঙ্গশ্রী আপত্তি করতে পারলেন না। চলুন। খানিকক্ষণ পরে যে বাড়িটির সামনে এসে দাঁড়ালো তার ঠিক খোলা ঘর নয়, গেটে দারোয়ান আছে। গাড়িটি দাঁড়াবা মাত্র ভিতর থেকে যে কুকুরটি ডেকে উঠল সে যে অভিজাত বংশীয় তার স্বর থেকেই বোঝা যায়। ভদ্রলোক নেমে বললেন, আসুন। তুঙ্গশ্রী নেমে যে কথাটি প্রথম জিজ্ঞাসা করলেন সেইটি সবচেয়ে বিস্ময় করেছিল তাকে। এত বড় বাড়িটা ওর নাকি? না, এই দিকটার অংশটা মাধবীর, ওদিকে আর একজন থাকেন। অলকার কথা মনে পড়ছিল তার। অলকাও কি ঠিক এই শ্রেণীর? তারও তো টাকার অভাব নেই। তারপর সহসা মনে হলো সে যে শ্রেণীর হোক তার কাছে তো আবার কৃতজ্ঞতা থাকা উচিত। কিন্তু কৃতজ্ঞতাটা স্বতঃস্ফূর্ত ধারায় অন্তর থেকে উৎসারিত হচ্ছে না কেন ভাবতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়লেন তিনি। অন্যমনস্ক ভাবেই ভদ্রলোককে অনুসরণ করে ভিতরে ঢুকলেন। আসুন, হাসি মুখে এসে অভ্যর্থনা করল মাধবী। মাধবীকে দেখে মনে হয় না সে পতিতা। তার চেহারায়, কথায়, হাবভাবে এমন কিছু নেই যা দৃষ্টিকটু, যা ভদ্র সমাজে অচল। বসবার ঘরটি বেশ চমৎকার সাজানো, দেখলেই মনে হয় মার্জিত রুচির মেয়েটি। টেবিলের পাশেই বাইরে যে সেলফটি আছে তাতে সেসব বই চোখে পড়লেও তা অনেক ভদ্র গৃহ চোখে পড়ে না। রবীন্দ্রনাথ, শ, জোয়ার্ড, গলসওয়ার্দি, রোলা তো আছেই। কমিউনিজমের অনেক ভালো ভালো বই আছে।
এক কোণে একজন অর্গানও রয়েছে। আপনার নাম শুনেছি, অনেক দিন থেকেই আলাপ করবার ইচ্ছা আপনার সঙ্গে। কমলদার কাছে শুনলাম যে আপনি তার পাশের ঘরেই আছেন। কতদিন এসেছেন কলকাতায়? জেল থেকে ছাড়া পেয়েছেন কবে? ছাড়া পেয়েছি তো বেশ কিছুদিন হলো। কলকাতাতেও মাস তিনেক হয়ে গেল। মাস তিনেক আপনি ওই হোটেলেই আছেন? কমলবাবু প্রশ্ন করলেন। আমি অবশ্য দিন 10 মাত্র এসেছি ওখানে। আমার পাশের ঘরে তো প্রথমে আরেকটি ভদ্রলোক ছিলেন। আপনি তেতলায় ছিলেন নাকি? না, আমি ওই হোটেলে ছিলাম না, অন্য জায়গায় ছিলাম। দিন 3 এসেছি হোটেলে। একটু চা হোক, কি বলেন? মাধবী মৃদু হেসে প্রশ্ন করল। নিশ্চয়ই, সহৎসাহে সায় দিল কমলবাবু। চায়ের ফরমাস দিয়ে ফিরে আসতেই কমলবাবু বললেন, তুমি আগে একটা গান শুনিয়ে দাও একে, তারপর আলাপটা জমবে। কমলদা সবাইকে আমার গান শোনাবার জন্য ব্যস্ত কেবল, অথচ গলাটা আমার মোটে ভালো না জানেন। তাছাড়া টনসিল দুটো এমন বিশ্রী হয়ে আছে। তুঙ্গশ্রীর মনে হলো ভদ্রঘরের মেয়েরাও গান গাইতে বললে ঠিক এই ধরনের কথাই বলে, বিশেষ কোনো তফাৎ নেই। মাধবী মুখে মুচকি হাসি ফুটিয়ে ঘাড় হেঁট করে বসে রইল ক্ষণকাল। তারপর হঠাৎ উঠে অর্গানের সামনে গিয়ে বসল। রবীন্দ্রনাথের একটি গান ধরল। গলাটি সত্যিই মিষ্টি। তুঙ্গশ্রীর আরও ভালো লাগলো গানটির নির্বাচন দেখে। মেয়েটির রসবোধের পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে গেলেন তিনি। বারবার করে গোড়ার 4টি কলি ঘুরিয়ে ফিরিয়ে গাইতে লাগলো সে। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলোর যত, কে জানিত আসবে তুমি গো অনাহুতের মতো। শুধু তাই নয়, তুঙ্গশ্রীর মনে হতে লাগলো গানের ভিতর দিয়ে সে যেন আবেদন জানাচ্ছে। রবীন্দ্রনাথের জবানিতে নিজের কথাই বলছে যেন। ওগো যে বেদনার তুমি কাতর, ওই বেদনা আমার বুকে বেঁধেছিল গোপন দুঃখে। তুমি আমাকে অবহেলা করে চলে যেও না, আমাকে জানো বোঝো। গানটা শেষ হবার পরও একটা সুরের রেশ ঘুরে ফিরে বেড়াতে লাগলো যেন ঘরের ভিতর। নিভৃততম সত্তার গুরুতম কান্নার পরিপূর্ণ হয়ে উঠল যেন চতুর্দিক। চা এলো। চা খাওয়া শেষ হলো প্রায় নীরবেই। আর একখানা হোক, কমলবাবু ফরমাস করলেন। মাধবী ক্ষণকাল চুপ করে থেকে শুরু করলো। দুঃখের বর্ষায় চোখের জলে যে নামলো, বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামলো। তুঙ্গশ্রী স্তব্ধ হয়ে বসে বসে শুনতে লাগলেন। তার মনে হতে লাগলো এ যেন এত সব আয়োজন, এত জেল খাটা, এত কমিউনিজমের বক্তৃতা, স্বাধীনতার জন্য এত প্রাণপণ, সবই বৃথা যদি বক্ষের দরজায় বন্ধুর রথ এসে না থামে। সেই রথের চক্রধ্বনির জন্যেই তো আজীবন উৎকর্ণ হয়ে আছেন তিনি মনে মনে। দুঃখের বর্ষায় চোখের জলও তো প্রচুর নেমেছে, কিন্তু বন্ধুর রথ কই? কেশব সামন্তর মুখটা মনে পড়ল হঠাৎ। বিচ্ছেদের বেদনায় পূর্ণ মিলনের পাত্রটি কি তার হাতে তুলে দিতে হবে? যে স্বপ্ন তিনি দেখেছেন ছেলেবেলা থেকে বহুদিন বঞ্চিত অন্তরের সঞ্চিত যে আশা, সফল হবে কি ওরই মধ্যে? হঠাৎ রসভঙ্গ হলো। উন্মত্ত একটা হা হা হাসি ভেসে এলো খোলা জানলা দিয়ে। চমকে উঠলেন তুঙ্গশ্রী। চেনা গলা, চেনা হাসি। মাধবীও থেমে গিয়েছিল ভ্রু কুঞ্চিত করে। কমলবাবু বললেন, এবারে ছাড়ো তুমি মাধবী, তোমার প্রতিবেশিনীটি মোটেই সুবিধের নয়। চপলার দোষ নেই তত। কেশববাবু এলেই হুল্লোড় হয় কেবল। এসেছে বোধহয় ভদ্রলোক। ওর আবার দেশকর্মী হবার পোজ আছে শুনেছি। টাকার জোরে অনেক সমিতির প্রেসিডেন্ট হয়েছেন নাকি? তুঙ্গশ্রীর দিকে চেয়ে মাধবী হাসল। তুঙ্গশ্রীর মুখ পাংশুবর্ণ হয়ে গিয়েছিল, তবু তিনি হাসবার চেষ্টা করলেন একটু। কলকাতায় এসে আমারও এক কেশববাবুর সঙ্গে আলাপ হয়েছে। কেশব সামন্ত, তিনিই নাকি? হ্যাঁ, তিনি। আমার তেতলার ঘরটা থেকে ওদের বসবার ঘরটা দেখা যায় বেশ। ইচ্ছা করেন তো সচক্ষে দেখাতেও পারেন ভদ্রলোককে। চলুন তো দেখি। মাধবীর সঙ্গে উঠে গেলেন তিনি তেতলার ঘরে। খোলা জানলা দিয়ে যা দেখলেন তাতে তার সমস্ত স্বপ্ন দাউ দাউ করে পুড়ে গেল যেন এক নিমেষে। বিশ্রী অঙ্গভঙ্গি করে চপলা নাচছে আর হা হা করে হাসছে কেশব সামন্ত। উন্মত্ত চোখের দৃষ্টি। হঠাৎ নাচটা থেমে গেল। সউল্লাসে চিৎকার করে উঠলেন কেশব, ক্যা বাত ক্যা বাত! কিন্তু
আসল কথাটা ভুলো না যেন মানিক। গুন্ডা আমার চাই, অন্তত গোটা 12। বন্দুক ছোড়া কুড়ুল কাটারি নিয়ে নিজেই যাবো আমি এবার। তুঙ্গশ্রী আর শুনতে পারলেন না, নেবে এলেন। মাধবীর গান আর জমল না। আবার আসবেন বলে বিদায় নিলেন তুঙ্গশ্রী প্রায় সঙ্গে সঙ্গেই। হোটেলে ফিরেই তিনি গেলেন কেশব সামন্তের বাসায়। নিজের ঘরটা খুঁড়ে দেখলেন অলকার একটা চিঠি এসেছে। লিখেছে 3-4 দিনের মধ্যেই কলকাতা আসবে সে, আর কলকাতার বাড়ির ঠিকানাও দিয়েছে একটা। তুঙ্গশ্রী চাকরটাকে জিজ্ঞাসা করে জানলেন কেশব সামন্ত তখনও ফেরেননি। নিজের সমস্ত জিনিসপত্র ট্যাক্সিতে তুলে তাকে বললেন, বাবু এলে বলে দিও আমি চললাম, এই নাও। চাকরটাকে 5 টাকা বকশিস দিয়ে ট্যাক্সিতে চললেন তিনি। কেশব সামন্তের সঙ্গে সব সম্পর্ক চুকে গেল।